আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইন্টার থার্ড ইয়ার স্টুডেন্ট। যেহেতু এপ্রিলে এক্সাম হয়, সেই হিসাবে আপনারা কিন্তু এখন ইন্টার থার্ড ইয়ারে আছেন। আপনাদের এক্সাম পেছাতে পেছাতে আগস্ট পর্যন্ত আনা হয়েছে। এখন আগস্ট থেকে নভেম্বর, তার মানে মাঝে হচ্ছে প্রায় 2.5 মাস। আল্লাহ না করুক আরেকটা দুর্যোগ ঘটলে কিন্তু আরও পেছাবে। এখন এই এক্সাম পেছানোর কারণে আসলে ক্ষতিগ্রস্ত বেসিক্যালি আপনারাই হচ্ছেন। আমি জানি না আসলে যে এতটা পেছানো যৌক্তিক কিনা, বা করোনা হোক কিংবা যাই হোক না কেন, কিছুতে কিছু হলে এটা শিক্ষা ব্যবস্থার প্রতি আঘাত আসে, এটার আসলে যৌক্তিকতা কতটুকু। অ্যাজ এ টিচার হিসাবে আমি এখন বলতেছি যে আসলে আপনাদের এখন পড়ালেখাটা কম করে অন্যান্য স্কিল ডেভেলপমেন্ট যাওয়া দরকার। কারণ হচ্ছে দেখুন, আমরা স্টুডেন্টকে মনে করেন যে আগস্টের পরীক্ষার জন্য হচ্ছে তৈরি করে তুললাম, দেখা গেল সেই পরীক্ষাটা নভেম্বরে যাচ্ছে। তো এই যে 3 মাস বা 2.5 মাসের যে একটা মানে বিশাল একটা সময়, এই সময়টাই হচ্ছে মানে সিলেবাস তো শর্ট, এমন তো না যে নতুন নতুন কিছু জানতে পারতেছি, বরঞ্চ পুরনো বিষয়গুলোকেই হচ্ছে জানতে হচ্ছে। এই সময়টা হচ্ছে পড়ার প্রতি আপনি আস্থা হারায় ফেলেন, পড়ার প্রতি যে এনার্জিটা এটা আসলে লস হয়। কারণ কি, আমি তো পারি, আমি পড়বো কেন? এরপর তো গার্ডিয়ানের প্রেশার আসে, একটু মোবাইল টিপতে গেলে এই সারাদিন মোবাইল টিপস, কী ব্যাপার? আচ্ছা, টিচারের প্রেশার তো আসেই, তারপর মনের মধ্যে আতঙ্ক, এরপর অ্যাডমিশন, মানে এত প্রেশার নিয়ে একটা স্টুডেন্ট আসলে টিকে থাকবে কিভাবে? এই জন্য আসলে বলতেছি যে আপনারা স্কিল ডেভেলপমেন্টের মধ্যে চেষ্টা করেন যে কম্পিউটারের কাজগুলো শিখেন, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, কিংবা আরও যত কাজ আছে, মানে আইসিটি সেক্টর বলেন কিংবা অন্য যে কোনো সেক্টরে যে কাজ আছে সেটা এখন দেখতে থাকেন। মানে আমার কাছে মনে হচ্ছে যে দিন দিন পড়ালেখার মানটা আস্তে আস্তে আরও অনেক অনেক কমতেছে। অলরেডি আমি কিছু প্রতিষ্ঠিত কোচিং, মানে বাংলাদেশের বড় বড় কোচিংগুলো নিয়ে আমি যে নিউজটা পেলাম, সেটা হচ্ছে যে 20, 21, 22-এর যারা স্টুডেন্ট আছে তাদেরকে হচ্ছে তারা তেমন একটা নিয়োগের ব্যাপারে, মানে ক্লাসের দেওয়ার ব্যাপারে তারা তেমন একটা প্রেফার করতেছে না। কারণ আমার হাতের এক কলিগ বললো যে একটা স্টুডেন্ট হচ্ছে ফিজিক্সের ডেমো দিতে গেল, তো ওকে একটা কোশ্চেন করলো, সে অ্যান্সার দিল হচ্ছে শর্ট সিলেবাসের মধ্যে ছিল না, এই জন্য আমি এটা পড়িনি। তো দেখুন 23-এর পরে তো ফুল সিলেবাস আসতেছে, তখন আপনি কি করবেন? আপনি টিউশনি করাতে গেলে কি সেই পড়াগুলোকে আবার পড়ে নেবেন? বিষয়টা কি এত সহজ? কারণ ছাত্র অবস্থায় পড়াগুলো যেভাবে মাথায় ঢুকে, টিচার হওয়ার পরে কিংবা আপনি অনার্সে ওঠার পরে পড়াগুলো কিন্তু সেভাবে মাথায় ঢুকবে না। আমি জানি না কি বুঝে এত পেছানোর কারণ কি, কারণ অনেক অনেক বেশি পিছিয়ে গেছে। এরপর হচ্ছে অ্যাডমিশনের সময় একটা ঝামেলা হবে, এরপর হচ্ছে যে আপনার বিভিন্ন বিশ্বকাপ, বিভিন্ন ইভেন্ট, এত কিছুর মধ্যে আপনারা আসলে কতক্ষণ নিজেদেরকে ঠিক রাখতে পারবেন? ঠিক না? আপনি যতই অ্যাটেন্টিভ স্টুডেন্ট হন না কেন, মেসি গোল দিছে, আরে রোনালদো গোল দিছে, এইগুলো কথা কিন্তু আপনার মধ্যে প্রভাব বিস্তার করবে। আপনি না করলেও কিন্তু পাশের জন করবে, গোল বলে যখন চিল্লান দিয়ে উঠবে, তখন কিন্তু আপনার পড়ার মধ্যে কিন্তু সেটা কিন্তু মনোসংযোগ হচ্ছে ব্যাঘাত ঘটাবে। যাক, এই সকল বাজে কথা এগুলো বাদ দেন। এখন আপনি হয়তো আমাদের সিস্টেমের সমালোচনা করতে পারেন। ভাই, সমালোচনা করেও লাভ নেই, আপনি বাংলাদেশে আছেন, তার মানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে কিন্তু আপনাকে স্যালুট করতে হবে। আমরা সমালোচনা করেও কোনো লাভ নেই, আমাদের কিন্তু সেই পরীক্ষা দিতেই হচ্ছে। ওনারা যদি 1 বছর পরেও পরীক্ষা নেন কিংবা আগামীকালকে যদি পরীক্ষা নেন, আমাদেরকে সেটা মানতেই হবে। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে আপনি একজন ইঞ্জিনিয়ার, আমাকে কেন এটা শিখতে হবে, ওই শিখতে হবে। হ্যাঁ ঠিক আছে, কথা ঠিক। ভাই, আমার দেশের সিস্টেম যেটা, আপনি আমার দেশে থাকতে হলে এই সিস্টেমটাই ফলো করতে হবে। আপনি বাহির দেশে যান, তখন আবার ওদের সিস্টেমটা ফলো করতে হবে। এখন আমার দেশের সিস্টেমটা রাইট না রং, সেই সমালোচনা করার অধিকার অবশ্যই আছে আপনার, কিন্তু যতক্ষণ আছেন ততক্ষণ কিন্তু আপনাকে নিয়ম মেনেই থাকতে হবে। যাই হোক, এই সময়টা আসলে কিভাবে কাটাবেন সেটা নিয়ে হচ্ছে কথা। এই সময়টা দেখুন, আপনারা মোটামুটি যে প্রস্তুতি নিয়েছেন, প্রস্তুতি কিন্তু সম্পন্ন। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে যেটা অনুরোধ করব সেটা হচ্ছে যে যদি পারেন ফিজিক্স, কেমিস্ট্রি বা সায়েন্সের স্টুডেন্টদের বলতেছি, যদি পারেন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ যা আছে ফুল সিলেবাসটা একটু পড়ে নেন। শর্ট সিলেবাসের পাশাপাশি ফুল সিলেবাসটা, যেহেতু আপনার সময় পেয়েছেন আরও প্রায় 2.5 মাস, আর আপনার তো শর্ট সিলেবাস শেষই হয়ে গেছে, যদি পারেন পড়ে নেন। এইটা শুধু পরীক্ষার জন্য না, আপনার জানার জন্য কাজে লাগবে, আর অ্যাডমিশনের জন্য তো কাজে আসবেই, ঠিক না? তার মানে হচ্ছে আপনি যদি পারেন ফুল সিলেবাসটা পড়ে নেন। কমার্সের যারা আছেন এরা ইংরেজি এবং অ্যাকাউন্টিংয়ের প্রতি অনেক বেশি জোর দেন। অ্যাকাউন্টিংটা যেন আপনি ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করতে পারেন। মানে এখন যেই টাইমটা পেয়েছেন, এই টাইমটা অ্যাডমিশনের কিছু পড়া এগিয়ে রাখেন।
আর্টসের যারা আছেন তারা অবশ্যই বাংলা ইংরেজি এই দুটো তো লাগবে আপনাদের স্পন্সরদের, আর হচ্ছে সাধারণ জ্ঞানটা একটু ভালো করে পড়েন। দেখুন এবারের পরীক্ষায় যদি আপনি দেখেন ডাভিতে সাধারণ জ্ঞানে কিন্তু বেশ টাফ করছে সাধারণ জ্ঞান, আর এটা এমন একটা সাবজেক্ট যার কোনো শেষ নেই। আমার স্টুডেন্ট আলহামদুলিল্লাহ এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে 16তম হয়েছে, আরেকজন স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে 24তম হয়েছে। তো ওদের পড়ার স্পিড আসলে অন্যরকম। আমি আমার যারা অফলাইনের স্টুডেন্ট তাদেরকে ওদের উদাহরণ দিই, তাদেরকে পড়াইতে গেলে আসলে নিজেরাই হেজিটেশনে ফিল করতাম, হায় রে সব পড়ায় ফেলছি, এখন হ্যাঁ কী পড়াবো, বা ও আবার কোন কোশ্চেন করে আমার আটকায় দেয়। এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। তো এখন আপনারা যদি পারেন যে কোনো সাবজেক্টে পারেন অনলাইনে একটা কোর্স করে রাখেন। অনলাইনে এটা কেন বললাম, আপনি অফলাইনে টিচারের কাছে পড়েন কোনো সমস্যা নেই, কিন্তু অফলাইনে কিন্তু তুলনামূলকভাবে কস্ট বেশি। এখন আপনি আজকে যে টপিকটা পড়ছেন 3 মাস পরে কিন্তু সেটা মনে থাকতেছে না, আর আপনার টিচার আপনার জন্য কিন্তু সেটা নাও পড়াইতে পারে। এই জন্য আপনি যদি অনলাইনে যদি যে কোনো টিচার, আপনি যে কোনো, আমি নাম বলবো না, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ যে সাবজেক্টে মন চায়, আপনার প্রেফারেবল কোনো টিচারের কাছে হচ্ছে যদি পারেন পড়ে নেন। তখন হয় কি, ক্লাসগুলো করলেন আপনি, আর 2 নম্বর হচ্ছে যে ওই ক্লাসগুলো যিনি অনলাইনে ক্লাস করেন উনি তো ক্লাসগুলো রেকর্ড রাখে, মিনিমাম আপনার HSC পর্যন্ত কিন্তু ক্লাসগুলো রেকর্ড থাকবে। সুতরাং আপনি যদি কোনো টপিক ভুলেও যান, কোনো অঙ্ক যদি ভুলেও যান, ওই সময় ওই রেকর্ড ক্লাসটা দেখেও কিন্তু ইজিলি করতে পারবেন। না আমাদের অবস্থা হচ্ছে এরকম, আমরা অফলাইনে হাজার হাজার টাকা খরচ করলে অনলাইনে শত শত টাকা খরচ করতে আমাদের সমস্যা হয়ে যায়। স্যার গরিব বেশি, মানে আমাকে একজন বলতেছে স্যার অ্যাডমিশনের সময় ঢাকায় গিয়ে ম্যাথে করলে খরচ কেমন হবে। চিন্তা করেন, ঢাকায় এসে সে একটা অফলাইন কোচিংয়ে মনে করেন যে আমি 15,000 টাকাতে সে ভর্তি হলো, তার ম্যাথের খরচ আছে, তার নিজের খরচ আছে, প্রতি মানে এই 4 মাসে তার মিনিমাম 60,000 টাকা খরচ যাবে, 60 থেকে 70,000 টাকা। অথচ সে যদি ঘরে বসে অনলাইনে যদি পড়তো, যদি ওরকম টিচারের কাছে পড়তো, তাহলে কিন্তু সেটা 5,000 টাকার মধ্যে সে কমপ্লিট করে ফেলতে পারতো। তা আমাদের অবস্থা হচ্ছে এরকম যে অফলাইনে আমরা হাজার হাজার টাকা খরচ করতে রাজি আছি, অনলাইনে আমরা হচ্ছে শত শত টাকা খরচ করতে গেলে আমাদের গায়ে লাগে, লাগাটাই স্বাভাবিক, ঠিক আছে? কারণ আমরা ট্রাস্টেড না, আমরা বিশ্বাসযোগ্য না। যাক, তারপরেও ভাই ভেজাল আসল নকল সব জায়গায় থাকবে, সেটা বুঝেই আপনাকে চলতে হবে। তো এই জন্য আমার প্রথম পরামর্শ হচ্ছে আপনারা অবশ্যই একটা অনলাইনে যে কোনো সাবজেক্ট পারেন, যে সাবজেক্টে আপনার দুর্বলতা আছে সেটা কোর্স করে নেন। 2 নম্বর হচ্ছে বেশি করে এক্সারসাইজ করুন। অ্যাডমিশনের বইগুলো এখন থেকেই দেখতে থাকেন। অ্যাডমিশনের বইগুলা বাজারে বিভিন্ন গাইড পাওয়া যায়, তবে শুধু গাইডের উপর ডিপেন্ড করবেন না, কারণ পরীক্ষার হলে যে সিচুয়েশনটা থাকে এই সিচুয়েশনটা কিন্তু আপনাকে আমি কখনো এখানে বসে করাতে পারবো না। পরীক্ষার হলে দেখা যায় জানা কোশ্চেনটাও আপনি ভুল করে ফেলছেন, হ্যাঁ, কারণ আপনার নার্ভাসনেসের কারণে। এই জন্য একটু ডিপলি পড়ার চেষ্টা করেন। আপনাকে যদি কেউ কোশ্চেন করে আটকায় তাহলে আপনি তো রাগ করেন না, বরঞ্চ আপনি খুশি হন যে হ্যাঁ আপনার দুর্বলতার দিকটা ফুটায় তুলছে। আর আপনি যদি কেউ কোশ্চেন করে যদি না আটকায়, নর্মালি আপনার পাস দেখায়, তাহলে কিন্তু মানে আপনি সেখানে খুশি হওয়ার কিছু নেই যে আমি মনে কিছু হয়ে গেছি। যে কারণ কোচিংগুলোর মধ্যে দেখা যায় যে প্রথম টপ লেভেলের 10 জন স্টুডেন্ট কোচিংয়ের, আরে তুমি তো চান্স পাবাই, সেই রকম স্টুডেন্ট যায় কোথাও চান্স হচ্ছে না। কোচিং আপনাকে মোটিভেট করবেই, এটাই স্বাভাবিক। শেষের যে কথা সেটা হচ্ছে যে আমাদের 13ই আগস্ট থেকে নতুন একটা বাংলা ব্যাকরণের কোর্স চালু হচ্ছে। এখন দেখেন, এখন ভর্তি চলতেছে, তো আপনারা যদি এই কোর্সে অ্যাডমিট হন, আপনার ক্লাস তো 1 মাস পরে, এই 1 মাস পরে কি করবেন, এই 1 মাস আপনারা আমাদের যে রানিং ব্যাচ মানে সপ্তম ব্যাচের সাথে আপনারা ফ্রি ক্লাস করতে পারবেন। মানে হচ্ছে আপনি সপ্তম ব্যাচেও ক্লাসগুলো করতে পারবেন, ওইখানে যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো রেকর্ড আছে, আবার অষ্টম ব্যাচে আপনি লাইভ ক্লাস করবেন। আর আমাদের ক্লাসগুলো কিন্তু লাইভ শেষে রেকর্ড থাকে, যদি পারেন ক্লাসগুলো করে নিতে পারেন। ইনশাল্লাহ এতটুকু বলতেছি আপনি বাংলা ব্যাকরণ অন্যদেরকে পড়াতে পারবেন। এছাড়াও আমাদের সাধারণ জ্ঞান এবং বাংলা প্রথম পত্রেরও কোর্স আছে। আমাদের যারা অ্যাডমিশনে ভালো করছে আলহামদুলিল্লাহ সবগুলো কোর্সে করেছে। আপনারা জানেন জিনিয়া নুসরাত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে 24তম হয়েছিল, তাপসী রাফিয়া যে ঢাকা ইউনিভার্সিটির ঘ ইউনিটে হচ্ছে 16তম হয়েছিল। আপনিও এমন রেজাল্ট করতে পারেন, আপনার পরিশ্রমী কিন্তু সেটা মানে হচ্ছে এগিয়ে নিবে। তো যাই হোক, সময় নষ্ট না করে সবগুলো ইভেন্টকে হচ্ছে জলাঞ্জলি দিয়ে অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নেন। আর যদি আপনি স্কিল ডেভেলপ করেন এই টাইমটা, তাহলে অবশ্যই আপনাকে সেলুট। সামনের শিক্ষা ব্যবস্থা কিন্তু স্কিলের উপর জোর দেওয়া হয়েছে বেশি। এখন কিন্তু আর সার্টিফিকেটদারি বিষয়টার কিন্তু এখন তেমন একটা ভ্যালু কমে যাচ্ছে দিনে দিনে, সামনে এটা আরও কমবে। স্কিল বাড়ান,
যারা 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 ওরকমভাবে স্কিলফুল লোক তাদের সংস্পর্শে থাকেন, তাদের কথাগুলো শুনেন, হয়তো প্রথম প্রথম একটু কষ্ট হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। কারণ আমাদের গার্ডিয়ানরা শুধুমাত্র পড়ালেখার প্রতি জোর দিচ্ছে, হাতের কাজ কিংবা অন্য স্কিলের প্রতি ওনাদের ওরকম আইডিয়া নেই। কিন্তু যখন ওনারা এটা জানতে পারবেন তখন হয়তো পৃথিবী আপনার চেয়ে অনেক অনেক এগিয়ে যাবে। যাই হোক, সময়টাকে কাজে লাগান যতটুকু পারেন, সারাদিন মোবাইল টিপবেন না, এমনি এমনি সময় নষ্ট করেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।